হঠাৎই সবার অগোচরে তামিম নিঃশব্দে নিজের পা বাড়িয়ে মীরার শাড়ির আঁচলে চেপে ধরে। পরের মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনাটি। শাড়িতে পা জড়িয়ে ভারসাম্য হারিয়ে ফেলল মীরা। আতঙ্কে তার মুখ থেকে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। শরীরটা সামনের দিকে হেলে পড়ে যেতে লাগলো। দৃশ্যটা চোখের সামনে ঘটতে দেখে তাসফিকের বুক কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে তার মুখ থেকে আতঙ্ক মিশ্রিত আর্ত চিৎকার বেরিয়ে এলো, মীরা! তাসফিক দ্রুত মীরার দিকে এগিয়ে গেল তাকে সামলে নেওয়ার জন্য, কিন্তু তার আগেই এহসানুল হায়দার বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে নিজের কন্যাকে দুই বাহুর আশ্রয়ে আগলে নিলেন। মুহূর্তের মধ্যেই বাবার বুকে নিরাপদ আশ্রয় পেয়ে মীরা যেন ভেঙে পড়ল সম্পূর্ণ। এতক্ষণ ধরে বুকের ভেতর জমে থাকা সমস্ত যন্ত্রণা, ভয় আর ক্লান্তি একসঙ্গে চোখের জলে গলে বেরিয়ে এলো। মামুনি, সাবধানে হাঁটবি তো, আর এক মুহূর্ত হলেই পড়ে যেতি। এতটা বেখেয়ালি হলে চলে? মীরার টলমল পা সামলে নিতে দিতেই তাসফিকের গম্ভীর হয়ে গেল মুখ। বিরক্তি আর উদ্বেগ মিশ্রিত কণ্ঠে সে কড়া স্বরে বলল, মীরা, তুই কি বাচ্চা নাকি? একটু দেখে শুনে হাঁটতে পারিস না? আর কয়েক সেকেন্ড হলেই বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। তাসফিকের ধমকে মীরার বুক কেঁপে উঠল। অপরাধী শিশুর মতো মাথা নত করে সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো মাটিতে স্থির, যেন সেই নীরবতায় তার একমাত্র আশ্রয়। অন্যদিকে দূর থেকে পুরো দৃশ্যটা দেখছিল তামিম। ক্রোধে তার দুই হাতের মুঠো শক্ত হয়ে এলো, আঙুলের গিঁটগুলো সাদা হয়ে ফুটল। অন্তরে জমে থাকা বিষাক্ত বিদ্বেষ দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, আজকে ভাগ্য তোর সহায় ছিল বলেই বেঁচে গেলি, কিন্তু ভাবিস না এত সহজে আমার থেকে রেহাই পাবি তুই। তোর সব কুকীর্তির পর্দা আমি চাইলে এই মুহূর্তে সবার সামনে উন্মোচন করে দিতে পারি। শুধু চুপচাপ করে আছি কারণ তোর পতনের সঙ্গে সঙ্গে আমিও বিপদে জড়িয়ে পড়ব। আর একটা কথা ভালো করে কানে তুলে রাখ, তাসফিক ভাইয়াকে বিয়ে করে সুখের সংসারে যে স্বপ্ন দেখছিস সে স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। সেগুড়ে বালি মীরা, একেবারে সেগুড়ে বালি। তনয়া ধীর পায়ে এগিয়ে এসে ছেলের দিকে মৃদু ভর্ৎসনার দিকে তাকালেন। তাসফিক, ওকে এভাবে বকাঝকা করছিস কেন? মেয়েটা কি ইচ্ছে করে হোঁচট খেয়েছে? এত ভারী শাড়ি পরে হাঁটতে গিয়ে পায়ে জড়িয়ে গেছে, তাই তো এমনটা হলো। এই মুহূর্তে ওকে বকা নয়, সাহস দেওয়া দরকার। তনয়ার কথায় তাসফিক নীরব হয়ে গেল। চোখে মুখে কঠোরতা মিলিয়ে গিয়ে সেখানে ভেসে উঠল একরাশ অপরাধবোধ। এদিকে বিদায়ের ক্ষণ ঘনিয়ে এসেছে। হায়দার বাড়ির আঙিনায় যেন এক অদৃশ্য বিষাদের চাদরে ঢেকে গেছে। একটু আগেও যেখানে হাসি, কোলাহল আর আনন্দের ঢেউ বয়ে যাচ্ছিল, সেখানে এখন কেবল কান্নার রুদ্ধস্বর আর বিচ্ছেদের দীর্ঘশ্বাস। মীরা একে একে বড় মা, বড় বাবা, বাবা এহসানুল হায়দার, মা ফাইমা সবার বুকে মাথা রেখে অজোরে কেঁদে উঠল। এতদিনের পরিচিত সেই আশ্রয়, সেই আপন ঠিকানা ছেড়ে যাওয়ার বেদনা যেন বুকের ভেতর ঝড় তুলেছে। প্রতিটা আলিঙ্গন যেন বলে দিচ্ছে একটা অধ্যায়ের সমাপ্তি, আরেকটা অজানা জীবনের সূচনা। ঠিক তখনই হীরা আর শশী ছুটে এসে মীরাকে শক্ত করে জড়িয়ে ধরল, দুজনেরই চোখ ভেজা অশ্রুতে। হীরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপু, তুমি চলে গেলে আমাদের বকাঝকা করবে কে বলো? আমরা দুষ্টুমি করলে কে শাসন করবে? শশী ফোপাতে ফোপাতে যোগ করলো, আর কার সঙ্গে লুকিয়ে বাইরে খেতে যাব, কার সঙ্গে গল্প করব, হাসবো? তুমি ছাড়া তো বাড়িটাই ফাঁকা হয়ে যাবে আপু। ওদের কথায় বীরার বুকটা হু হু করে উঠল। সে দুজনকে নিজের বুকের সঙ্গে এমনভাবে জড়িয়ে ধরল যেন এই আলিঙ্গনে শৈশবের সমস্ত স্মৃতি, হাসি আর ভালোবাসা আটকে রাখতে চাই। অশ্রুসিক্ত কণ্ঠে সে শুধু বলতে পারল, তোরা কাঁদিস না। আমি কি এত দূরে চলে যাচ্ছি? যখনই মন চাইবে আমি তোদের কাছে চলে আসবো। তোরা ভালো থাকিস, খুব ভালো থাকিস। কিন্তু সে জানতো মেয়েদের এই বিদায় কেবল একটি বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাওয়ার নাম নয়। এটি একটি মেয়ের শৈশব, অভ্যাস, আপন মানুষ আর অগণিত স্মৃতির কাছ থেকে ধীরে ধীরে নিজেকে আলাদা করে নেওয়ার সবচেয়ে কঠিন মুহূর্ত। তাই উপস্থিত প্রত্যেকের চোখে তখন একই ভাষা, অশ্রুর ভাষা, আর হৃদয়ে একই অনুভূতি, বিচ্ছেদের গভীর নীরব বেদনা। গাড়িতে ওঠার মুহূর্তে মীরার সামনে এসে দাঁড়িয়েছিল তামিম। চোখে ছিল হাজারো অব্যক্ত কথা। একবার অন্তত মীরা ফিরে তাকাবে, হয়তো সেই ক্ষীণ আশাটুকু বুকের ভেতর আঁকড়ে ছিল সে। কিন্তু মীরা একবারও তার দিকে দৃষ্টি ফেরালো না। নির্বিকার পায়ে সামনে এগিয়ে গেল। সেই উপেক্ষায় তামিমের অন্তরে জমে থাকা ক্ষোভকে আরও তীব্র করে তুলল। গাড়ির ভেতর থেকে তাসফিক ধীর ভঙ্গিতে তামিমের দিকে একবার তাকিয়ে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে মীরার দিকে হাত বাড়িয়ে দিল। মীরা,
উঠে আয়, আমি অপেক্ষা করছি। মীরা এক মুহূর্তের জন্য থেমে গেল। হৃদয়ের ভেতর অদ্ভুত এক দ্বিধা খেলা করলেও শেষ পর্যন্ত ধীরে ধীরে নিজের হাতটি বাড়িয়ে দিল। পর মুহূর্তেই তাসফিক শক্ত করে তার হাত আঁকড়ে ধরে এক টানে তাকে গাড়ির ভেতর তুলে নিল। মীরা বুঝতেই তাসফিক নির্লিপ্ত ভঙ্গিতে দরজাটি লক করে দিল। ক্লিক। ছোট্ট এই শব্দটুকুই যেন তামিমের বুকের ভেতর কোনো অদৃশ্য দরজাও চিরতরে বন্ধ করে দিল। অপমান, ক্ষোভ আর অসহায়তার মিশেল তার মুখের রং মুহূর্তেই বদলে গেল। মুঠো করে রাখা দুই হাতের শিরাগুলো স্পষ্ট ফুলে উঠল, অথচ কিছুই করার ছিল না তার। তাসফিক জানালার কাচ নামিয়ে তামিমের দিকে তাকালো। ঠোঁটের কোণে বিদ্রুপ মাখা হাসি, চোখে আত্মবিশ্বাসের নির্মম দীপ্তি। মিনহাজ তামিম হায়দার, সবে তো খেলা শুরু হয়েছে, সামনে আরও অনেক দৃশ্য দেখা বাকি। শেষ পর্যন্ত তোমাকে অনুশোচনার অতল গহ্বরে ডুবিয়ে দিতে না পারলে আমি মুর্তজা আনান তাসফিক নই। তাই চোখ খোলা রেখে আর মনে রেখো, মাইন্ড ইট সুইট হার্ট। কথাগুলো শেষ হতেই ড্রাইভার ধীরে ধীরে গাড়ি এগিয়ে দিল। ধুলোর হালকা আস্তরণ উড়িয়ে গাড়িটি চোখের আড়াল হয়ে যেতে লাগলো। তামিম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। গাড়িটার দৃষ্টি সীমার বাইরে মিলিয়ে যেতে সে দাঁত চেপে ফিসফিস করে বলল, তাসফিক, যুদ্ধটা তুমি শুরু করেছো, কিন্তু শেষটা তোমার ইচ্ছে মতো হবে না। মীরাকে হারানোর যন্ত্রণা যদি আমার প্রাপ্য হয়, তবে তোমাকেও তোমার সবচেয়ে প্রিয় জিনিস হারানোর স্বাদ একদিন পেতেই হবে। দূরে চলে যাওয়া গাড়ির ভেতর বসে মীরা নিঃশব্দে জানালার বাইরে তাকিয়েছিল। তার অজান্তেই শুরু হয়ে গেছে এমন এক সংঘাত, যার আগুনে শুধু 3টি জীবনই নয়, জড়িয়ে পড়বে 2 পরিবারের বহু বছরের সম্পর্ক। গাড়ির সিটে বসেই মীরা নাক টেনে নিঃশব্দে কাঁদছিল। জীবনের একের পর এক উত্থান পতনের স্মৃতিগুলো আজ যেন বুকের ভেতর ঝড় তুলেছে। কাপা হাতে আলতো করে নিজের ওদরের ওপর হাত রাখল সে। সেই স্পর্শে যেন এক অদৃশ্য আশ্বাস খুঁজে নিতে চাইল। যতই ঝড় বয়ে যাক, এই ক্ষুদ্র অস্তিত্বই তার বেঁচে থাকার নতুন প্রেরণা। কিছুক্ষণ পর কালো রঙের গাড়িটি এসে ধীরগতিতে থামল মর্তুজা ম্যানশনের বিশাল লোহার ফটকের সামনে। নিশীথ রাতের কোমল আলোয় 3তলা অট্টালিকা যেন আলোর মালা পরে নববধূকে স্বাগত জানানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চারিদিকে ঝলমলে আলোকসজ্জা, ফুলের সুবাস আর উৎসবের আবহে পুরো প্রাসাদ যেন এক অপার্থিব সৌন্দর্যে মোড়ানো। তাসফিক ধীরে দরজা খুলে মীরার দিকে হাত বাড়িয়ে দিল। কাপা কাপা পায়ে শাড়ির আঁচল সামলে সে গাড়ি থেকে নেমে এলো। এক হাতে নিজের পেট আগলে অন্য হাতে তাসফিকের হাতের আশ্রয় নিয়ে দুজনে পাশাপাশি সদর দরজার সামনে এসে দাঁড়ালো। এরই মধ্যে তাসফিকের মা তনয়া রূপার থালায় সাজানো বরণডালা হাতে এগিয়ে এলেন। থালায় জ্বলছে প্রদীপ, পাশে ধান, দুব্বা আর ফুল, সবকিছুই নতুন জীবনের শুভ সূচনার নিদর্শন। তার মুখ ভরা প্রশান্তির হাসিতে যেন বহুদিনের অপেক্ষার পরিপূর্ণতা ফুটে উঠেছে। তনয়া স্নেহ ভরা চোখে মীরার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আয় মা, আজ থেকে এই ঘর শুধু তাসফিকের নয়, তোরও। এই সংসারের প্রতিটি কোণে তোর অধিকার, তোর হাসি আর তোর ভালোবাসার ছোঁয়া থাকুক। বরণ শেষে তিনি মীরার কপালে আলতো করে চুমু এঁকে দিলেন। সেই মমতার স্পর্শে মীরার বুকের ভেতর জমে থাকা অজানা ভয় যেন একটু একটু করে গলে যেতে লাগলো। অশ্রুজল চোখে সে মাথা নত করে শাশুড়ির পা ছুঁয়ে সালাম করতেই তনয়া তাড়াতাড়ি তাকে বুকে টেনে নিলেন। মুহূর্তেই আনন্দের আবহে মুখর হয়ে উঠল মর্তুজা ম্যানশন। আর মীরা অনুভব করল একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে, আরেকটি নতুন জীবনের দরজা নীরবে তার জন্য খুলে গেছে। মীরাকে ধীর পায়ে নিয়ে যাওয়া হলো তাসফিকের কক্ষে। দরজা পেরোতেই যেন এক অন্য জগতে প্রবেশ করলো সে। ঘর জুড়ে ছড়িয়ে আছে স্নিগ্ধ ফুলের সুবাস, সাদা, লাল আর গোলাপি ফুলের মালায় নিপুণ হাতে সাজানো হয়েছে প্রতিটি কোণ। নরম আলোয় পুরো কক্ষটি যেন স্বপ্নের মতো আবছা এক আবেশে মোড়ানো। আজ তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা, তাই বাসর ঘরটিও সাজানো হয়েছে ভালোবাসার নীরব সাক্ষী করে। বাড়ির নারীরা মীরাকে আলতো করে বিছানার কিনারায় বসিয়ে দিল। লাজে তার মাথা অবনত, আঙুলগুলো আঁচলের প্রান্ত শক্ত করে আঁকড়ে আছে। বুকের ভেতর অনবরত কাঁপছে অচেনা অনুভূতির ঢেউ, লজ্জা, সংকোচ, অজানা ভবিষ্যতের শিহরণ আর নতুন জীবনের নীরব প্রত্যাশা যেন একসঙ্গে এসে আশ্রয় নিয়েছে তার হৃদয়ে। তাসফিক একবার রুমে এসেছিল, তারপর কোনো জরুরি কাজের কথা বলে আবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে।
বিশাল ঘরটায় একা পড়ে থাকে মীরা। দিনের ক্লান্তি, মানসিক চাপ আর অবসন্ন শরীর সব মিলিয়ে কখন যে অজান্তেই চোখ বুজে এসেছিল সে নিজেও টের পায়নি। রাত গভীর। হঠাৎ একটা না ফোনের রিংটন নিস্তব্ধতাকে চিরে দিয়ে ঘুম ভাঙিয়ে দিল মীরার। ধরপড় করে উঠে বসে এসে চারপাশে তাকালো। ঘরে তাসফিক নেই, আর কেউ নেই। দেয়াল ঘড়ির কাঁটা তখন রাত 1:15 ছুঁয়েছে। টেবিলের ওপর রাখা একটি ফোন অবিরাম বেজেই চলেছে। প্রথমে মীরা ভেবেছিল হয়তো ওর নিজের ফোন, কিন্তু কাছে যেতে ওয়ালপেপারে ভেসে ওঠা তাসফিকের হাসি মাখা ছবিটা দেখে বুঝতে পারল এটা তাসফিকের ফোন, হয়তো তাড়াহুড়োর মাঝে ভুলে ফেলে চলে গেছে। ঠিক তখনই আবার ফোনটি বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে একটি নাম, কেয়া। মীরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল দ্বিধায়। অন্যের অনুমতি ছাড়া ফোন ধরা কি ঠিক হবে? বিবেক তাকে বারবার বাধা দিল, অথচ ফোনের অপর প্রান্তের মানুষটি যেন হাল ছাড়তে নারাজ। একের পর এক কল এসেই চলেছে। শেষমেশ অদ্ভুত এক অস্বস্তি আর কৌতূহলের টানে মীরা কাপা হাতে কলটি রিসিভ করলো। হ্যালো বলার সুযোগটুকুও পেল না সে। তার আগেই ওপাশ থেকে ভেসে এলো এক তরুণীর উচ্ছ্বসিত আদুরে কণ্ঠ। তাসফিক, হোয়াটস ইয়োর প্রবলেম হানি? কতক্ষণ ধরে কল করছি, একটা কলও রিসিভ করছিস না। তুই কানাডায় কবে ব্যাক করছিস? আই মিস ইউ হানি, অলরেডি 1 week গোন। মেয়েটির প্রতিটি শব্দ যেন ধারালো কাচের টুকরোর মতো এসে বিঁধতে লাগলো মীরার বুকে এক অজানা ভয়ে। কাঁপতে থাকা আঙুলগুলো অজান্তেই ফোনের গায়ে আরো শক্ত হয়ে চেপে বসলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, অথচ মুখ দিয়ে একটি শব্দও বেরোলো না। ওপাশ থেকে আবারও ভেসে এলো, হানি, আর ইউ দেয়ার? হোয়াট আর ইউ সো কোয়েট? গভীর নিস্তব্ধতার ভেতর মীরা ধীরে ধীরে ঠোঁট ভিজিয়ে মৃদু স্বরে বলল, আপনি কে বলছেন? অপর প্রান্তে থেকে একটি শব্দ ভেসে আসার আগেই তাসফিক দ্রুত মীরার হাত থেকে ফোনটি কেড়ে নিল। ফোনটি কানে তুলে শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, আই উইল কল ইউ ব্যাক, বাই। কথা শেষ করে বিন্দুমাত্র সময় নষ্ট না করে কলটি সে কেটে দিল। মীরা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তার ছলছল চোখ দুটি স্থির হয়ে আছে তাসফিকের মুখের দিকে, যেন সেই দৃষ্টির আড়ালে লুকিয়ে আছে শত প্রশ্ন, শত অভিমান। তাসফিক কিছুক্ষণ গভীর দুর্বোধ্য দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে রইল। তারপর গম্ভীর কণ্ঠে ধীর স্বরে বলল, কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া যে ভদ্রতার মধ্যে পড়ে না, এতটুকুও জানিস না? নাকি নতুন করে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে? তাসফিকের ধমক মেশানো কণ্ঠস্বর শুনে মীরা যেন হঠাৎই শিউরে উঠল। অপরাধী শিশুর মতো মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল, সরি, ইচ্ছে করে ফোনটা ধরিনি। বারবার বাজছিল, তাই ভেবেছিলাম হয়তো খুব জরুরি কোনো কল, তাই ধরেছিলাম। তাসফিক চোয়াল শক্ত করে শীতল গলায় বলল, শুনে রাখ, নেক্সট টাইম এমন কিছু করার চেষ্টা করবি না। আমার ব্যক্তিগত জিনিসে কেউ হাত দেখ, সেটা আমি একদমই পছন্দ করি না। তাসফিকের কথাগুলো যেন মীরার কানে পৌঁছানোর আগেই বুকের ভেতর জমে থাকা হাজারো প্রশ্ন হুড়মুড়িয়ে বেরিয়ে এলো। অশ্রুসিক্ত চোখে সে তাকিয়ে বলল, আপনার প্রেমিকা থাকা সত্ত্বেও আমাকে কেন বিয়ে করলেন তাসফিক ভাইয়া? আমার ওপর দয়া করেছেন, নাকি সমাজের কলঙ্কের সাগরে ডুবে যাওয়া একটা মেয়েকে কুড়িয়ে এনে নিজের নামে আশ্রয় দিয়েছেন? মীরার প্রশ্নে তাসফিকের চোখ দুটো মুহূর্তেই কঠিন হয়ে উঠল। রাগ দমন করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট শাট আপ মীরা। কি আজে বাজে কথা বলছিস তুই? আমার প্রেমিকা মানে? মীরা হাউমাউ করে কেঁদে উঠল। আমি মিথ্যে বলছি না। প্রেমিকা যদি নাই থাকে তাহলে রাত 2টোয় কোনো মেয়ে আপনাকে ফোন করে হানি মিস ইউ বলবে না নিশ্চয়ই? একটু থেমে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আপনারা সবাই শেষ পর্যন্ত একই রকম। সবাই শুধু আমাকে কষ্ট দিতেই জানেন। একজন আমার সব কিছু ছিনিয়ে নিয়ে আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল, আর আপনি সেই পথের ধুলোয় পড়ে থাকা মেয়েটাকে তুলে এনে বিয়ে করলেন। কিন্তু কেন? যখন আপনার জীবনে অন্য কেউ ছিল, তখন আমার জীবন নিয়ে এত নিষ্ঠুর খেলাটা খেললেন কেন? কথাগুলো বলতে বলতে কান্নায় তার গলা ভেঙে এলো। গতকাল রাতে যদি আমি সত্যিই মরে যেতাম, যদি নিজের জীবনটাই শেষ করে দিতাম, তাহলে হয়তো এত কিছুর জন্মই হতো না। সেদিন কেন আমাকে বাঁচালেন? কেন বলুন না, কেন আমাকে বাঁচালেন? প্রতিটা শব্দ যেন তাসফিকের বুকে ধারালো অস্ত্রের মতো আঘাত হানছিল। মীরার মুখে মৃত্যুর কথা, আত্মবিনাশের সেই অসহ্য ইঙ্গিত, সব মিলিয়ে তার বহুদিনের সংযম মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। পরের মুহূর্তেই ঠাস। নিঃশব্দ ঘর কেঁপে উঠল এক কর্কশ শব্দে।
তাসফিকের হাতের প্রবল আঘাতে মীরার তুলতুলে ফর্সা গালে লালচে 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠল। প্রচণ্ড অভিঘাতে মীরার মুখ একপাশে ঘুরে গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ দুটো বিস্ফোরিত, গাল বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়তে লাগলো উষ্ণ অশ্রুধারা। ঘর জুড়ে নেমে এলো এমন এক ভারী নীরবতা, যেখানে দুজনের দ্রুত ওঠানামা করা শ্বাসের শব্দটুকুও স্পষ্ট শোনা যাচ্ছিল। অনেক বলে ফেলেছিস, আর না। একটা কথা কান খুলে শুনে রাখ তুই। যেই মুহূর্তে আমি তোকে 3 কবুল বলে বিয়ে করেছি, সেই মুহূর্ত থেকে তুই আমার স্ত্রী। হ্যাঁ, মর্তুজা আনান তাসফিকের ওয়াইফ। আর তোর গর্ভে যে সন্তানটা রয়েছে সেও আমার। ও আমার সন্তান, আর ওর অন্য কোনো পরিচয় নেই। শুধু একটাই পরিচয় হবে, জন্মের পর মর্তুজা আনান তাসফিকের সন্তান। ওর ওপর অন্য কারোর অধিকার নেই, ও আমারই রক্ত। তাসফিকের কথাগুলো যেন এক একটা ধারালো তীর হয়ে এসে বিদ্ধ করছিল মীরার হৃদয়। সে অশ্রুসিক্ত নয়নে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল তাসফিকের মুখের দিকে। গলা ভারী হয়ে এলেও নিজেকে সামলে তাসফিক বলল, শুধু রাত 2টোয় একটা ফোন এসেছে বলে সে আমার প্রেমিকা হয়ে যাবে? এটা কেমন ধরনের যুক্তি মীরা? একবারও কি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে হয়নি মেয়েটিকে? তার পরিচয় কি? আমার সঙ্গে তার সম্পর্কটা কি? না তার বদলে একের পর এক মিথ্যে অভিযোগ করে যাচ্ছিস? মিথ্যে অভিযোগই করে গেছিস। কয়েক মুহূর্ত থেমে গভীর শ্বাস নিয়ে সে আবারও বলল, ফাইন, আজই সব ভুল ধারণার অবসান ঘটিয়ে দিচ্ছি। কথা শেষ করে তাসফিক দ্রুত নিজের ফোনটি হাতে তুলে নিল। কয়েক সেকেন্ড স্ক্রিনে আঙুল চালিয়ে একটি ছবি বের করে সেটি মীরার সামনে ধরে বলল, দেখ মেয়েটিকে চিনতে পারিস কিনা? কিন্তু মীরার দৃষ্টি তখনও স্থির হয়েছিল তাসফিকের মুখের ওপর, যেন তার চোখ দুটো উত্তর খুঁজছিল মানুষের মুখে, ছবির ভেতর নয়। সেটা দেখে তাসফিক বিরক্তি চেপে রাখতে না পেরে কড়া স্বরে বলল, স্টুপিড, তোকে আমাকে দেখতে বলিনি, বলেছি মেয়েটাকে দেখতে। ধমক খেয়ে মীরা চমকে উঠল, ধীর হাতে দৃষ্টি নামিয়ে আনলো ফোনের স্ক্রিন জুড়ে ভেসে উঠেছে এক অপরূপ সুন্দরী তরুণীর ছবি। উজ্জ্বল হাসি, আত্মবিশ্বাসী চাহনি, প্রথম দেখাতেই যে কারোর নজর কাড়ার মতো। তাসফিক প্রশ্ন করলো, দেখেছিস? মীরা নিঃশব্দে মাথা নেড়ে ফিসফিস করে বলল, তাসফিক শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, রাত 2টোয় যে আমাকে ফোন করেছিল, হানি বলে ডাকছিল, এই সেই মেয়ে। ওর নাম কেয়া মুখার্জি, কৃষাণ মুখার্জির মেয়ে। মীরা লজ্জায় রাঙা মুখে নত মুখে দাঁড়িয়ে রইল। মৃদু স্বরে বলল, কানাডার যে ভার্সিটিতে আমি পড়াশোনা করেছি, সেই ভার্সিটির একজন অধ্যাপক হচ্ছেন কৃষাণ মুখার্জি, কেয়ার বাবা। তাসফিকের চোখে এক মুহূর্তের জন্য অস্বস্তির ছায়া নেমে এলো। সে নিচু স্বরে বলল, সরি, আমি বুঝতে পারিনি। মীরা তিক্ত হেসে প্রশ্ন করল, তুই বুঝবি কি করে? কখনো কি বোঝার চেষ্টা করেছিস? তাসফিক দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, আজ যখন কেয়ার প্রসঙ্গ উঠেছে, তখন সব কিছু পরিষ্কার করে বলি, না হলে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি আরও বড় আকার নেবে। এমনও হতে পারে একদিন রাগের মাথায় তুই বলেই বসবি, কেয়া বুঝি আপনার বিয়ে করা স্ত্রী। তাই আজ সত্যিটা তোর জানা প্রয়োজন। কিছুক্ষণ নীরব থেকে অতীতের স্মৃতিগুলোকে যেন চোখের সামনে ভাসিয়ে আনলো সে। তারপর ধীর কণ্ঠে বলতে শুরু করলো, তোর মনে আছে কিনা আমি জানি না, অনেক বছর আগের কথা। ছোটবেলা থেকে আমার কথা বলার জড়তা ছিল। মানুষের সামনে দাঁড়ালেই কথা আটকে যেত, তোতলাতে শুরু করতাম। 10 বছর আগে যখন উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি জমাই, তখন সেই সমস্যাটা আরও প্রকট হয়ে ওঠে। সম্পূর্ণ অচেনা একটা দেশ, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন মানুষ, তার উপর পরিবারকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে চলে আসার কষ্ট আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। কথা বলতে গেলেই তোতলাতাম বলে ক্লাসে সবাই আমাকে প্রায় এড়িয়ে চলতো। কেউ আমার পাশে বসতে চাইতো না, কেউ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত না। বিশাল ক্লাসরুমের এক কোণে আমি নীরবে বসে থাকতাম আর দূর থেকে দেখতাম বাকিরা হাসছে, গল্প করছে, খেলাধুলোয় মেতে উঠেছে। চারপাশের এত মানুষের ভিড়, অথচ আমি ছিলাম ভীষণ একা। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরিবিলি এক কোণে বসে ক্যানভাসে ছবি আঁকছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ এসে আমার পাশে বসেছে। মুখ তুলে তাকাতেই দেখলাম এক অচেনা মেয়েই মিষ্টি হেসে আমার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, উইল ইউ বি মাই ফ্রেন্ড? আমি বিস্ময়ে দাঁড়িয়ে পড়েছিলাম। কয়েক মুহূর্ত মেয়েটার দিকে তাকিয়ে থেকেই বুঝতে পারলাম সে কানাডিয়ান নয়, একজন বাঙালি। সেদিন আমার কোনো বন্ধু ছিল না। পুরো বিশ্ববিদ্যালয়ে আমি ছিলাম একা, নিঃসঙ্গ। তাই যখন কেউ স্বেচ্ছায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল, তখন সেই লোভ আমি আর সামলাতে পারিনি। সেদিনে সেই মেয়েটিই ছিল কেয়া। কেয়ার বাবা আমাদের ভার্সিটিরই প্রফেসর ছিলেন। ধীরে ধীরে ওই হয়ে উঠেছিল আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। একই সঙ্গে আমি নিয়মিত আমার কথা বলার সমস্যার চিকিৎসাও চালিয়ে যেতে থাকি। দীর্ঘ সময়ের চেষ্টা, থেরাপি আর অনুশীলনের পর এক সময় পুরোপুরি সুস্থ হয়ে উঠি।
তোতলামও ধীরে ধীরে মিলিয়ে যায়, আর আমি অন্য সবার মতোই স্বাভাবিকভাবেই কথা বলতে শিখে যাই। তাসফিক কিছুক্ষণ নীরব রইল, তারপর গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে ধীর কণ্ঠে বলতে শুরু করলো, কেয়ার সঙ্গে আমার বন্ধুত্বটা ছিল খুবই গভীর। সুখ দুঃখ হাসি কান্না জীবনের প্রতিটি বাঁকে আমরা একে অপরের পাশে ছিলাম। বন্ধুত্বের সংজ্ঞাটা যেন আমরা দুজন নিজেদের মতো করেই লিখেছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যেতে লাগলো। একদিন হঠাৎ করে কেয়া আমাকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়, প্রপোজ করে আমায়। আমি ডিরেক্ট না করে দিয়েছিলাম। ওকে অসংখ্যবার বুঝিয়েছি আমি ওকে শুধু একজন ভালো বন্ধু হিসেবেই দেখি, এর বাইরে কোনোদিনও ভাবিনি, আর ভাবতেও পারবো না। তার উপর ও হিন্দু ধর্মের আর আমি মুসলিম। বাস্তবতার দেওয়ালটা আমাদের মাঝখানে শুরু থেকেই ছিল। এর মাঝেই হঠাৎ জানতে পারলাম কেয়ার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। খবরটা যেন বজ্রপাতের মতো নেমে এসেছিল। অনেক চিকিৎসা হলো, দেশের সেরা ডাক্তারদের দেখানো হলো, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তাররা জানিয়ে দিলেন ওর হাতে আর খুব বেশি সময় নেই। কেয়া ওর বাবা মায়ের একমাত্র সন্তান। খবরটা শোনার পর মানুষ দুটো যেন মুহূর্তেই ভেঙে পড়েছিলেন। সেদিন কেয়ার বাবা কৃষ্ণ স্যার আমার দু হাত শক্ত করে ধরে কাঁপা কাঁপা গলায় বলেছিলেন, বাবা, কেয়া যতদিন বাঁচবে ততদিন তুমি ওর পাশে থেকো, ওকে একা করে দিও না। তুমি দূরে সরে গেলে মেয়েটা বেঁচে থেকেও মরে যাবে। ওনার সেই অনুরোধ আমি উপেক্ষা করতে পারিনি। সেদিন থেকেই নিজেকে কথা দিয়েছি যতদিন পারি একজন বন্ধু হিসেবে কেয়ার পাশে থাকবো। ওর সব পাগলামি, সব আবদার, সব জেদ হাসি মুখে সহ্য করে যাব। এখনও তাই করছি। রাত 2টো 3টে, সময় অসময়ের কোনো হিসাব নেই। যখন ইচ্ছে ফোন করে বসে, ঘন্টার পর ঘন্টা কথা বলে। চাইলেই তো ওর কাছ থেকে দূরে সরে যেতে পারি, কিন্তু পারি না। এতটা নিমক হারাম আমি হতে পারবো না মীরা। যে মানুষটা আমার জীবনের কঠিন সময়ে নিঃস্বার্থভাবে আমার হাতটা শক্ত করে ধরেছিল, তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমি কিভাবে সেই হাত ছেড়ে দিই, সেটা আমি কোনোদিনই পারবো না। কেয়ার জন্ম ভারতের শিলিগুড়িতে, যদিও ওর পুরো জীবনটা কানাডাতেই কেটেছে। ভারতে গিয়েছে মাত্র 2-3 বার। কিছুদিন ধরে আমাকে একটাই বায়না ধরেছে, বাংলাদেশে আসবে। বলে তুই যে দেশে থাকিস সেই দেশটা নিজের চোখে দেখতে চাই, তোর প্রিয় মানুষগুলোর সঙ্গে দেখা করতে চাই, কিন্তু থেরাপির জন্য আসতেই পারছে না। নইলে পাগলিটা হয়তো অনেক আগেই বাংলাদেশে চলে আসতো। আর একটা কথা। তাসফিক থেমে গেল, চোখ দুটো অন্যমনস্ক হয়ে উঠল। আমি যে বিয়ে করেছি এখন ওকে জানাইনি। জানি না খবরটা শুনলে ও নিজেকে সামলাতে পারবে কিনা। হয়তো এই কষ্টটা ওর পক্ষে সহ্য করাই অসম্ভব হয়ে যাবে। তাই সাহস করে কিছু বলতে পারিনি। তাসফিকের প্রতিটা কথা নিঃশব্দে শুনে গেল মীরা। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠল তার। কেয়ার জন্য গভীর এক মায়া জন্ম নিল মনে। কিছুক্ষণ নীরব থাকার পর তাসফিক মৃদু হেসে বলল, খুব শিগগিরই তোকে কেয়ার সঙ্গে দেখা করাবো। তখন তুই নিজেই বুঝতে পারবি মেয়েটা আসলে কেমন। বন্ধু হিসেবেও ও অসাধারণ। যে মানুষের সুখে যেমন পাশে থাকে, তেমনই দুঃখের সময়ও কখনো হাত ছেড়ে যায় না। মীরা নীরবে মাথা নেড়ে সম্মতি জানাতেই তাসফিক মৃদু স্বরে বলল, আচ্ছা, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে। না, রাতও প্রায় শেষ। আর একটু পরেই তো ভোরের আলো ফুটবে। তুই এখন বেনারসিটা বদলে আরামদায়ক কিছু পরে শুয়ে পড়, আমি ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করেই তাসফিক ওয়াশরুমের দিকে চলে গেল। ও চলে যেতেই মীরা ধীরে ধীরে ভারী বেনারসিটা খুলে অলিভ রঙের একটি আরামদায়ক টপস পরে নিল। মুখে হাতে ঠান্ডা পানির ছোঁয়া দিতেই সারাদিনের যেন ক্লান্তি খানিকটা লাঘব হলো। কিছুক্ষণ পর দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে তাসফিক বেরিয়ে এলো। ভেজা দেহে কেবল একটি সাদা তোয়ালে জড়ানো, আর ভিজে চুলের ডগা বেয়ে টুপটাপ করে পানি ঝরছে মেঝেতে। এক পলকের জন্য তার দৃষ্টি গিয়ে থামলো মীরার মুখে, কিন্তু পর মুহূর্তেই যেন অকারণ সংকোচে চোখ ফিরিয়ে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে মীরা বিছানায় গুছিয়ে নিয়েছে। সারা শরীর যেন অবসাদে ভেঙে পড়েছে। একটু গা এলিয়ে দিলেই বুঝি মুহূর্তে ঘুম এসে যাবে। তাসফিক বালিশটা হাতে নেওয়ার জন্য বিছানার দিকে এগোতেই হঠাৎ তার চোখ আটকে গেল বিছানার এক কোণে ছুটোছুটি করা ছোট্ট একটা ইঁদুরের ওপর। পরক্ষণেই দুষ্টুমি ভরা একটা হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। ছোটবেলা থেকেই মীরা ইঁদুরকে ভীষণ ভয় পায়, এমনকি সাপের চেয়েও বেশি। সুযোগটা হাতছাড়া করার ছেলে সে নয়। খুবই উচ্চ স্বরে হঠাৎ করেই চিৎকার করে উঠল, মীরা, বিছানায় ইঁদুর! শব্দটা কানে যেতেই মীরার মুখ থেকে রক্ত যেন মুহূর্তে উধাও হয়ে গেল। আতঙ্কের তীক্ষ্ণ এক চিৎকার দিয়ে সে লাফিয়ে বিছানা ছেড়ে সরাসরি তাসফিকের বুকে এসে শক্ত করে জড়িয়ে ধরল। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে তাসফিক নিজেও প্রস্তুত ছিল না। ভেজা শরীর থেকে মেঝেতে পড়া পানিতে তার পা পিছলে গেল। ভারসাম্য হারিয়ে মুহূর্তের মধ্যে দুজন একসঙ্গে ধপাস করে বিছানার উপর আছড়ে পড়ল। শেষ মুহূর্তে মীরার যেন কোনো আঘাত না লাগে, তাই তাসফিক নিজের 2 বাহুর মধ্যে তাকে আগলে নিয়েছিল। ফলে তাসফিকি নিচে আর মীরা তার উপর এসে পড়ল।
কিন্তু তাদের সেই জোরালো ধাক্কা আর সহ্য করতে পারল না পুরনো খাটটা। বিকট এক শব্দ তুলে একপাশে ভেঙে ধসে পড়ল। তাসফিক মুখ বিকৃত করে কোমর চেপে ধরে কাতর স্বরে বলে উঠল, ও মা গো মীরা মোটকি, তোর জন্য খাটটাই ভেঙে গেল রে। তার ওপর আমার কোমরটাও মনে হয় আজ শহীদ হয়ে গেল। চলবে, সবাই রেসপন্স করবেন প্লিজ। গলা ব্যথা, তাই ভালো করে লিখতে পারছি না, সরি।